আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভৌতিক গল্পের নাম বকুলডাঙ্গা রেল স্টেশন। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ গল্পটি শোনা যাক। হালকা একটা ঝটকা লাগতেই ঘুমটা ভেঙে গেল। কোনো স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে। বড্ড গরম, এর মধ্যে আবার ঘুম আসার সম্ভাবনা খুবই কম। তাই চোখ কচলে উঠে বসলাম। এটা কোন জায়গা? বেশ ব্যস্ত কোনো স্টেশন বলেই মনে হচ্ছে। এত রাতেও ভিড় মোটামুটি ভালোই। টাইম দেখলাম মোবাইলে, রাত 1:05। গলাটা শুকিয়ে এসেছে, একটু জল পেলে বেশ ভালো হতো। কিন্তু ব্যাগ থেকে বোতলটা বার করে দেখি তাতে আর এক বিন্দু জলও অবশিষ্ট নেই। জানালার ঠিক সামনেই পানীয় জলের একটা কল চোখে পড়ল। বোতলটা নিয়ে চটপট নেমে পড়লাম প্ল্যাটফর্মে। মনে হয় কিছুক্ষণ আগেই এই অঞ্চলে বৃষ্টি পড়েছে। গোটা প্ল্যাটফর্ম এখনো জবজবে ভিজে, আর একটু হলেই পা হড়কে যাচ্ছিল। সাবধানে টাল সামনে ট্রেন থেকে নামলাম। আকাশ এখনো গাঢ় কালো মেঘে ঢাকা। যে কোনো মুহূর্তে আবারও আকাশ ভেঙে বৃষ্টি নামতে পারে। যাই, তাড়াতাড়ি বোতলটা ভরে নেই। ধ্যাত, কল থেকে সুতোর মতো জল পড়ছে। সামান্য 2 লিটারের একখানা বোতল ভর্তি যেন পেরিয়ে যাচ্ছে এক যুগ সময়। কিন্তু বোতলটা ভরে পিছনে ঘুরতেই মাথায় বজ্রপাত হলো। ট্রেনটা স্টেশন ছেড়ে একটু একটু করে এগোতে শুরু করেছে। এক হাতে কোনো মতে বোতলটা সামলে দৌড় দিলাম ট্রেনের দিকে। তবে বাঁধ সাধল বৃষ্টি স্নাত প্ল্যাটফর্ম। তাড়াতাড়ি ছুটতে গিয়ে পাটা গেল পিছলে। অতগুলো লোকের সামনে 2-3টে ডিগবাজি খেয়ে মাটিতে মুখ থুবড়ে পড়লাম। মাথা তুলে দেখি ট্রেনের শেষ বগির লাল আলোটা আমাকে ভেঙচি কেটে ক্রমশ রাতের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। এ তো ভারী ঝামেলায় পড়া গেল। ট্রেনে আমার সমস্ত লাগেজ পড়ে আছে। কি করি এখন? একবার স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে দেখব। উফ, যত সব উটকো আপদগুলো দেখছি আমারই কপালই চটে। তবে আসল ধাক্কাটা মনে হয় এখনো খাওয়া বাকি ছিল। হাত পা ঝেড়ে উঠে দাঁড়াতেই বাকরুদ্ধ হয়ে গেলাম। এইটা আমি কোথায় দাঁড়িয়ে আছি? কিছুক্ষণ আগেই তো যথেষ্ট লোকজন ছিল। কোথায় গেল তারা সবাই? প্ল্যাটফর্মের এপার থেকে ওপার সম্পূর্ণ জনমানব শূন্য। আমি একাই এখানে ভূতের মতো দাঁড়িয়ে আছি। এতগুলো লোক সব কর্পূরের মতো উবে গেল নাকি? এছাড়াও আমার একটি জিনিস স্পষ্ট মনে আছে, স্টেশনে প্রায় 5-6টা প্ল্যাটফর্ম ছিল। এখন শুধুমাত্র দুটো, একটা আপলাইন আর একটা ডাউন। স্টেশন চত্বরের ঝলমলের টিউবলাইটগুলোও উধাও। এখন তার জায়গায় টিমটিম করে জ্বলছে ল্যাম্প পোস্টে টাঙানো কেরোসিন বাতি। তাতে কাজের কাজ তো কিছুই হচ্ছে না, উল্টো সৃষ্টি হচ্ছে এক অদ্ভুতরে হলুদ আলো আধারী। এক নিমিষে আকাশের মেঘও সরে গেছে। এই আকাশ একদম পরিষ্কার। সেখানে আবার সুন্দর এক ফালি নীল চাঁদও উঠেছে। এমন উজ্জ্বল চাঁদ আমি জীবনে দেখিনি। ঠিক যেন কোনো অদৃশ্য পুরুষ এক বৃহৎ রূপালী ঘরার থেকে পৃথিবীর বুকে জ্যোৎস্নার নির্মল ধারা ঢেলে চলেছে। সেই গলিত জ্যোৎস্না আকাশ থেকে ঝরে পড়ছে আমার গায়ে। শীতল চাঁদিনী ভিজিয়ে দিচ্ছে আমার সর্বাঙ্গ। ধপ করে একটা পাথরের বেঞ্চিতে শরীরটা এলিয়ে দিলাম। কি হলো ব্যাপারটা? মাটিতে পড়ে গিয়ে মাথায় চোট পেলাম বুঝি? এমন মতিভ্রম হওয়ার তো কথা নয়। সদ্য ভরা বোতলটা থেকে জল নিয়ে চোখে মুখে ছেটালাম। না, সব ঠিকই দেখছি। আমার চোখের সামনেই অন্ধকারাচ্ছন্ন 2 নম্বর প্ল্যাটফর্মটা একাকী পড়ে আছে। মোবাইল বের করে আরেকবার সময়টা দেখলাম, 1:05। স্ট্রেঞ্জ, এতক্ষণ ধরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, অথচ সময়টা 1 মিনিটও এগোয়নি। ফোনটাও বিগড়ে গেল নাকি? নেটওয়ার্ক তো একদম শূন্য। কোন কুক্ষণে যে বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য বেরিয়েছিলাম। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরালাম। কয়েকটা লম্বা টান দিতেই মাথাটা কিঞ্চিত হালকা বোধ হলো। বেঞ্চে মাথা হেলিয়ে নিজের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা নিয়েই চিন্তাভাবনা করছিলাম। ঠিক তখনই ট্রেনের হর্নে চমক ভাঙল। কেমন অদ্ভুত সেই হর্নের ধ্বনি, ঠিক যেন শীষ দেওয়ার মতো এক তীক্ষ্ণ আওয়াজ।
দূরে ইঞ্জিনের আলো দেখতে পাচ্ছি। কাছে এলো ট্রেনটা, একটা মালগাড়ি। কিন্তু ইঞ্জিনটা কী রকম? ডিজেল বা ইলেকট্রিক ইঞ্জিন নয়, এইটা তো সেই আদ্যিকালের স্টিম লোকোমোটিভ। এই রুটে যে আজও স্টিম ইঞ্জিন চলে তা তো জানতাম না। একরাশ কুচকুচে কালো ধোঁয়া এবং কয়লার মিহি গুঁড়ো ছড়িয়ে আমাকে পেছনে ফেলে এগিয়ে গেল ইঞ্জিনটা। মিনিট পাঁচেক দাঁড়িয়ে কয়লা বোঝাই করা মালগাড়িটা আবার ঘটাং ঘটাং শব্দ তুলে স্টেশন থেকে বিদায় নিল। না, এভাবে নিশ্চেষ্ট হয়ে বসে থাকলে তো চলবে না। একবার স্টেশন মাস্টারের সাথে কথা বলতেই হবে। মনে হচ্ছে সবই হচ্ছে না, যেন কালচক্রের কোনো গুপ্ত চোরাপথ ধরে আমি এসে পড়েছি 70-80 বছর আগের এক সময়। বেঞ্চি ছেড়ে উঠতে যাব, তখনই প্ল্যাটফর্মের অপর প্রান্ত থেকে একটা ক্ষীণ সবুজ আলো চোখে পড়ল। রেলের পোশাক পরা দুজন লোক হাতে সিগন্যাল বাতি দুলিয়ে আমার দিকেই হেঁটে আসছে। একজন বেশ লম্বা, ফর্সা, আরেকজন কিছুটা বেঁটে, রোগা। আমার কাছে এসে লম্বা লোকটি দরাজ গলায় জিজ্ঞেস করলেন, ও তামশাই, এত রাতে আপনি এখানে কি একা? একা একা কি করছেন? কোথায় যাবেন? আমি ট্রেন মিস করেছি, স্টেশন মাস্টারের ঘরটা একটু দেখিয়ে দেবেন? আমি এখানকার স্টেশন মাস্টার সমরেশ দত্ত। ভদ্রলোক নমস্কার করলেন। আর এ হলো এখানকার পয়েন্টসম্যান মনোহর। আজ রাতের শেষ মালগাড়িটা পাশ করিয়ে আমরা কোয়ার্টারে ফিরছি। আমিও দুজনকে প্রতি নমস্কার করে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে কি বৈদ্যুতিক আলো নেই? স্টেশনের ল্যাম্প পোস্টে কেরোসিনের বাতি, আপনাদের হাতেও লণ্ঠন। দুজনের হতভম্বের মতো একবার নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করল। কি বললেন আজ্ঞে? বৈদ্যুতিক আলো? বলেন কি বাবু? খানিকক্ষণ চুপ করে থেকে পয়েন্টসম্যান মনোহর নিচু গলায় বলল, বৃষ্টি পড়লে আকাশে বিদ্যুৎ চমকায় বলে জানতাম, কিন্তু মেঘের বিদ্যুৎ দিয়ে লণ্ঠন জ্বালানো যায় এমন পাগলের প্রলাপ তো কখনো শুনিনি। আমি বুঝেছি আপনি কি বলতে চাইছেন। মাঝখানে ফোড়ন কাটলেন সমরেশবাবু। আপাতত ওইসব বিলাসিতা বড় বড় শহর পর্যন্তই এসেছে, কিন্তু এই এদো গ্রাম অঞ্চলে বৈদ্যুতিক আলো আশা করাটা চরম মূর্খামির মতোই হবে। নিজেকে একাধারে পাগল আর মূর্খ বললে কার আর মাথা ঠিক থাকে? আমারও গা পিত্তি জ্বলে উঠল। তবে এই মুহূর্তে আমি পড়েছি মহাফাপড়ে। এমন দুর্যোগে এই দুজনেই আমার কাছে আসার একমাত্র কিরণ। এদের চটালে চলবে না, তার চেয়ে বরং আলোর প্রসঙ্গ বাদ দেওয়াই শ্রেয়। সমরেশবাবু, জায়গাটার নাম কি? স্টেশন মাস্টার দূরে আঙুল দেখালেন। প্ল্যাটফর্মের এক প্রান্তে লোহার এক ক্ষয়িষ্ণু হলুদ বোর্ড, তাতে ঘষা ঘষা কালো হরফে স্টেশনের নাম লেখা। কেরোসিন বাতি আর জ্যোৎস্নার মিশ্রিত আলোয় অতি কষ্টে পাঠ করলাম, বকুলডাঙ্গা হল্ট। তমশাই, কোথায় যাওয়া হচ্ছিল শুনি? সমরেশবাবু আবার প্রশ্ন ছুড়লেন। আরও কি একটা বলছিলেন, ট্রেন মিস করেছেন নাকি যেন? হ্যাঁ, আমি যাচ্ছিলাম হাওড়া আমার বোনের বিয়ে অ্যাটেন্ড করার জন্য। বোতলে জল ভরতে নেমেছিলাম এখানে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা ছেড়ে দেয়। আমার অনেক লাগেজ ওই ট্রেনে রয়ে গেছে। দেখুন না, যদি সেগুলো কোনোভাবে উদ্ধার করা যায়। প্রৌঢ় স্টেশন মাস্টার খানিকক্ষণ মাথা নিচু করে একটা ভাবলেন। দেখুন, এত রাতে তো আমার পক্ষে কিছু করা সম্ভব নয়। কাল সকালে এসে আমি না হয় টরে টক্কার মাধ্যমে হাওড়ার স্টেশন মাস্টারকে একখানা টেলিগ্রাম পাঠিয়ে দেব। দেখি আপনার সব মালপত্রগুলো রিকভার করা যায় কিনা। টেলিগ্রাম? টেলিগ্রাম কেন? আপনাদের কাছে মোবাইল নেই বুঝি? একবার ওনাকে মোবাইলের সব কিছু জানিয়ে দিলেই তো হয়। মোবাইল? সেইটা আবার কি? মোবাইল মানে মোবাইল, আরে মোবাইল ফোন। দুজনে আবার বেশ কিংকর্তব্য বিমূঢ় চোখে আমার দিকে তাকালো। মশাই কি নেশা টেশা করেন নাকি? না মানে? ধুত্তর, আমাকে দেখে আপনাদের নেশাখোর মনে হয় নাকি?
একটা সমস্যায় পড়েছি, কোথায় আপনি সেটা নিরসন করবেন তা না। বুঝেছি বুঝেছি, চিন্তা নেই। আজ রাতটা আপনি আমার ঘরেই কাটিয়ে দিন। ওখানে গ্যাংম্যান হরিয়া আছে, ভারী মজার মানুষ। ভোরের আলো ফুটতে আর বড় জোর 3-4 ঘন্টা বাকি। এইটুকু সময় দিব্যি হরিয়ার সঙ্গে গল্প করে কাটিয়ে দিন। তারপর সকালে আমি এসে কিছু একটা ব্যবস্থা করছি। প্ল্যাটফর্মে মুখ থুবড়ে পড়ে যাওয়ার পর চোখের সামনে সমস্ত দৃশ্য এক লহমায় পাল্টে গেছে। এই কথাটা আর স্টেশন মাস্টারের কাছে ভাঙলাম না। বৈদ্যুতিক আলো আর মোবাইল ফোনের কথা শুনে এরা আমার মানসিক ভারসাম্য সম্পর্কে ইতোমধ্যেই যথেষ্ট সন্দিহান হয়ে পড়েছে। এরপর এইসব গালগল্প শুনলে এরা দুজন মিলে নির্ঘাত আমাকে কোনো রাঁচিগামী ট্রেনে তুলে দেবে। আরে কি হলো মশাই, কি এত আকাশ কুসুম ভাবছেন? আসুন আমার সঙ্গে, রাতটা আমার ঘরেই কাটাবেন। টালি দেওয়া ছিমছাম ছোট ঘর, কোনায় একজন লোক আপাত মস্তক চাদর মুড়ি দিয়ে বসে আছে। কুলুঙ্গির ওপর মিটমিট করে জ্বলতে থাকা কুপির আলোয় মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। হরিয়া! সমরেশবাবু ওকে উদ্দেশ্য করে হাঁক পারলেন। बाबू साहेब आज रात यही रुकेंगे, इनका ध्यान रखना। চাদর মুড়ি দেওয়ার লোকটা ইতিবাচক মাথা নাড়ল। সমরেশবাবু আর মনোহর বিদায় নিলেন। আমিও ঘরের এক পাশে রাখা কাঠের প্যাটরার ওপর বেশ গুছিয়ে বসলাম। বাবু কি কোনো ঝামেলায় পড়েছেন? হরিয়ার গলা শুনে বুকটা ছ্যাদ করে উঠল। এমন কর্কশ স্বর জীবনও কখনো শুনিনি। যেন আস্ত একটা স্টিম ইঞ্জিন গলায় পুড়ে রেখেছে। বললেন না তো বাবু, কোনো ঝামেলায় পড়েছেন নাকি? খানিকটা ইতস্তত করে ওকে সমস্ত ঘটনা প্রথম থেকে খুলে বললাম। কিছুক্ষণ চুপ করে থেকে হরিয়া বলল, আপনি চিন্তা করবেন না, স্টেশন বাবু বহুত কাম কাদমি আছে, কিছু একটা উপায় জরুর বের করবেন। কথায় কথায় জানলাম হরিয়ার ভিটে বিহারের পূর্ণিয়া জেলায়। পেটের দায়ে 20 বছর পূর্বে এসেছিল এই বঙ্গদেশে। স্ত্রী এবং 3 ছেলে মেয়ে আজও পূর্ণিয়াতেই আর থাকে। বছরে একবার করে হরিয়া নিজের গ্রামে যায়। এছাড়াও ওর সারাটা বছর কাটে এই ছোট্ট হলটেই। ছোট্ট স্টেশনে স্টাফ খুবই কম। গ্যাংম্যানের কাজও যথেষ্ট দায়িত্বপূর্ণ, তাই বেশি কামাই করা চলে না। সমরেশবাবু ঠিকই বলেছেন। কণ্ঠস্বর ভয়াবহ হলেও লোকটা কিন্তু সত্যিই ভারী মজার। এতদিনে হিন্দি মেশানো ভাঙাচোরা বাংলা বলতেও শিখে গেছে হরিয়া। আপাত দৃষ্টিতে হরিয়াকে দেখে মোটামুটি বিশ্বাসী বলেই মনে হলো। আসল কথাগুলো কি একে একবার বলে দেখব, তারপর যা থাকে কপালে। আচ্ছা হরিয়া, একখানা কথা তো আমাকে বলতে চাই। কথা দাও, স্টেশন বাবু বা মনোহরকে সেই কথা বলবে না। কম সা বাত বাবু? সব কিছু খুলে বললাম। পা পিছলে পড়ে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব। হরিয়া নীরবে পুরোটা শুনল। অন্ধকারে মুখটা পরিষ্কার ঠাহর না হলেও কুপিবাতির ম্লান আলোয় বুঝলাম লোকটা ঠোঁট বেঁকিয়ে অল্প হাসল। ये বকুলডাঙ্গা হল্ট হে বাবু, ইহা এমন আরো বহুত জিনিস দেখতে পাবেন। দেখছেন না, রাতে এই হরিয়া মাহাতে ছাড়া স্টেশনে এক ভি আদমি নেই, এক ভি ভিখারি নেই। সাথে কি স্টেশন বাবু আর মনোহর রাতের আখরি মালগাড়ি পার করিয়ে এখান থেকে চম্পট দেয়? এই সময় ইহা কুত্তা বিল্লিও ঘোরে না, ইনসান তো দূর কি বাত। কেন? আমি ঢোক গিললাম। কোনো ভয় টয় আছে নাকি? ভয়? হ্যাঁ, ভয় বলতেই পারেন। পहिले এটা একটা আম স্টেশনের মতোই ছিল, কিন্তু একটা দুর্ঘটনার পর থেকে স্টেশনের সব কুচ বদলে যায় বাবু, সব কুচ। 5 साल पहिले का घटना। ইহা সে থোড়া দূর পে রেলের ক্রসিং আছে। উহা রেল লাইনে কিছু একটা গড়বড়ি হয়েছিল। তখনকার স্টেশন বাবু একজন গ্যাংম্যান আর একজন পয়েন্টসম্যানকে নিয়ে সেটা ঠিক করাতে গেছিল। সব কাজ ঠিকঠাক করে ও তিনও লোগো লাইনের ধার দিয়ে প্যাদাল স্টেশনে ফিরছিল। কিন্তু এক জায়গায় এসে ও 3 জন আচানক রেলে কেটা পড়ে যায়। ওদের কাটা পড়াটাও বহুত আজীব ছিল বাবু। যারা সামনে সে দুর্ঘটনাটা দেখেছিল তারাই বলেছে যে ও তিনও লাইনের অনেক দূরে দিয়ে হাঁটছিল। লেকিন
কোনো শয়তানি শক্তি যেন তিনোকে ধাক্কা মেরে লাইনের ওপর ফেলে দিয়েছে। উল্টো দিক দিয়ে আসছিল ডাউন মেল। ব্যাস, এক ही झटके में तीनों का खेल खत्म। उस घटना के बाद से ইহা রাতকে সময় বহুত কুছ দেখতে পাওয়া যায়। এতক্ষণ আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। কি বলছে হরিয়া? আগেই ঝামেলার অন্ত ছিল না, এখন আবার ভূতের দৌরাত্ম। আপনিও ওদেরকে দেখেছেন বাবু, শুধু চিনতে পারেন নাই। ও লোক কিসি কা নুকসান করে না বাবু, শুধু নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দেয়। দেখা পেয়েছি কিন্তু চিনতে পারিনি মানে? বলো কি হে হরিয়া, কাদের কথা বলছো তুমি? ওরা কারা? ওরা কারা? ওরা হলো সমরেশ বাবু, মনোহর আর হরিয়া মাহাতো। এক ঝলক ঠান্ডা বাতাসে হরিয়া গা থেকে চাদরটা খুলে পড়ল। কুপিবাতির নির্বাণ মুখ শিখার স্বল্প আলোয় পরিষ্কার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রেতমূর্তি। ডান হাতটা কনুইয়ের নিচ থেকে কাটা পড়েছে, সেখান থেকে এখনো চুইয়ে পড়ছে ফোঁটা ফোঁটা তাজা রক্ত। মাথাটা একদিকে বিশ্রীভাবে থেতলে গেছে, ভাঙাচোরা দাঁতগুলো ফাঁক দিয়ে ঝুলে পড়েছে জিহ্বাটা। এছাড়াও শরীরে অজস্র জায়গায় কাটাছেঁড়া। হরিয়া হাসছে, খলখল করে হাসছে। ঠিক তখনই কফিপাতির শিখাটাও দুইবার তপতপ করে নিভে গেল। পুরো ঘরটা তলিয়ে গেল অন্ধকারের অকুল সমুদ্রে। এতক্ষণে যেন আমার সম্মিত ফিরল। গা ঝাড়া দিয়ে এক লাফে বেরিয়ে এলাম ঘর থেকে। তারপর কোনো দিকে না তাকিয়ে অন্ধের মতো ছুট লাগালাম। পেছন থেকে তখনও ভেসে আসছে হরিয়ার কণ্ঠস্বর। এখন যেন ওর গলাটা আরো কয়েক গুণ বেশি কর্কশ শোনাচ্ছে। भागने से कुछ नहीं होगा, स्टेशन बाबू जिंदा नहीं बच पाया, ना मनोहर और ना ही मैं। यहाँ से कोई जिंदा बच के वापस नहीं जा सकता बाबू, कोई नहीं जाएगा। কতক্ষণ ধরে ওই অচেনা মফস্বলের পথে ঘাটে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেরিয়েছি তার খেয়াল নেই। ছুটতে ছুটতে এক জায়গায় এসে ধপ করে মাটিতে বসে পড়লাম। পা দুটো আর সঙ্গে দিচ্ছে না। মনে হয় এর চেয়ে বেশি ছুটলে মুখে রক্ত উঠে মরব। বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে, কথা বলার শক্তিটুকু আর নেই। অনতি দূরেই চোখে পড়ল একটা আলো। কোনো মতে ক্লান্ত শরীরটা টেনে হিঁচড়ে নিয়ে চললাম সেই দিকে। আরে, এটা তো একটা লেভেল ক্রসিং। এখানেও কোনো জনমনীষী নেই। এই ক্রসিংয়ের কথাই কি বলেছিল হরিয়া? দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব সাত পাঁচ ভাবছি, হঠাৎ ঘাড়ে কারো তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম। কিছু বুঝে ওঠার আগেই পিঠে এসে পড়ল হাতুড়ির মতো একটা প্রবল ধাক্কা। টাল সামলাতে পারলাম না, হুড়মুড়িয়ে সোজা গিয়ে পড়লাম রেল লাইনের উপরে। উঠে বসতেও পারছি না। অদৃশ্য কেউ যেন বুকের ওপর চেপে বসে জোর করে শুইয়ে রেখেছে আমাকে। শরীরের সমস্ত বল প্রয়োগ করেও সে বায়বীয় সত্তাকে বুকের উপর থেকে ঠেলে ফেলা যাচ্ছে না। ঠিক তখনই দূর থেকে কানে এলো ট্রেনের হর্ন। মুখে আছড়ে পড়ল ইঞ্জিনের চোখ ধাঁধানো আলো। দুর্নিবার গতিতে আমার দিকেই ধেয়ে আসছে একটা মেইল ট্রেন। চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা লাগতেই হুঁশ ফিরল। ভোরের আলো ফুটেছে। আমি বকুলডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছি। পরম যত্নে আমার মাথাটা কোলে নিয়ে বসে আছে একজন পুরুষ। ভালো করে তার মুখের দিকে তাকাতেই ধর্মড়িয়ে উঠে বসলাম। এ কি বাবা, তুমি? কিরে খোকা, ভেবেছিলি শ্মশানে দাহ করে এসেছিস, তাই তোর বাপটা চিরকালের জন্য উবে গেছে? তবে যে আমি ক্রসিং, রেল লাইন, ট্রেন, তুই ভয়ের চোটে জ্ঞান হারিয়েছিলি। ভিতর ডিম কোথাকার, এখনো বুঝতে পারলি না? আরে, এখন তো তুই আমাদের জগতে চলে এসেছিস। এখানে কেউ ট্রেনে কাটা পড়ে না, আগুন আমাদের পোড়াতে পারে না, তলোয়ার আমাদের কাটতে পারে না। আমরা অবিনশ্বর। এতক্ষণে লক্ষ্য করলাম বাবার পাশেও আরো তিনজন দাঁড়িয়ে আছে। স্টেশন মাস্টার সমরেশ দত্ত, পয়েন্টসম্যান মনোহর আর গ্যাংম্যান হরিয়া। সমরেশবাবু আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আপনি জানেন,
প্ল্যাটফর্মে পিছলে পড়ার পরেই সমস্ত দৃশ্য কেমনভাবে ভোজভাজির মতো বদলে গেছিল। কিভাবে এক নিমিষে অন্য দুনিয়া পৌঁছে গিয়েছিলেন আপনি? আমি দিচ্ছি উত্তরটা, এদিকে আসুন। সমরেশবাবু আমার হাতটা ধরে নিয়ে এলেন প্ল্যাটফর্মের ধারে। লাইনের উপর এক জায়গায় আঙুল দেখালেন তিনি। ওই দেখুন, কিছু বুঝতে পেরেছেন? দুটো লাইনের মাঝখানে পড়ে রয়েছে একটা দলা পাকানো রক্তাক্ত মাংসপিণ্ড। ট্রেনের চাকায় তলায় পিষ্ট হয়ে এমনই অবস্থা হয়েছে। লাশটা এখনও শনাক্ত করাই মুশকিল। তবে লাশের রক্তমাখা ডান হাতের মধ্যমায় জল করা হীরের আংটিটা দেখে আমার আর বুঝতে বাকি রইল না, এই মৃতদেহটা আর কারো নয়, সেটা আমারই। এবার একটু একটু করে সবটা স্বপ্নের ঘোরের মতো মনে পড়ছে। প্ল্যাটফর্মে নেমে কল থেকে বোতল ভরছিলাম। ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছিল। দৌড়ে বগিতে উঠতে গিয়েছিলাম, কিন্তু ভেজা প্ল্যাটফর্মে পা হড়কে সোজা গিয়ে পড়েছিলাম ট্রেনের তলায়। মুহূর্তের মধ্যে লোহার চাকাগুলো খণ্ড খণ্ড করে দিয়েছিল আমার শরীরটা।